হ্যাঁ, শুরু করে দাও, দেরি করে লাভ নেই। হ্যাঁ, শুরু করো। নমস্কার, শুভ সন্ধ্যা। হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে সবাইকে 934তম ক্লাসে স্বাগতম। আজ 13/7/2025 রবিবার। ক্লাসে আলোচনায় আসছেন দিকপাল আদর্শবাদী হোমিওপ্যাথিক চিকিৎসক ডাক্তার নবকৃষ্ণ ঘোষ স্যারের পুত্র এবং ডাক্তার বিভা কাঞ্জিলাল ও ডাক্তার তপন কাঞ্জিলাল মহোদয়ের স্নেহধন্য শিষ্য ডক্টর রঘুনাথ ঘোষ স্যার। আজ আলোচনার বিষয় হলো হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ একটি ঔষধ, সালফার, পার্ট 1। প্রথমেই আজকে সঞ্চালক সুমূল্যকে জানাই আমার অন্তরের অন্তরতম স্থল থেকে ভালোবাসা। আজকে হোমিও দর্পণ গ্রুপের উপস্থিত সকলকে আমি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করে আজকে সালফার প্রথম পর্বে আলোচনা যাচ্ছি। এখন এই যে আজকে যদিও ভূমিকাটা নিয়ে আমি আলোচনা করছি, এই যে সালফার ওষুধটা আমরা প্রতিনিয়ত প্রত্যেকেই ব্যবহার করছি কম বেশি, কিন্তু এইটুকু বলতে পারি যে যিনি মেডিকা কম ওষুধ মানে সম্পর্কে ধারণা আছে, তিনি রোগীদেরকে তত বেশি সালফার প্রয়োগ করেন। অর্থাৎ এটাই বলতে চাইছি যে বেশি সংখ্যক রোগীকে সালফার ব্যবহার করে ফেলা হয় যদি আমরা মেডিকার সমস্ত ওষুধ সম্পর্কে ভালোভাবে না দখল। এবারে কেন এই কথা বললাম না, সালফার ওষুধটার মধ্যে এমন কোনো রোগী নেই যার লক্ষণ নেই, কিন্তু কোন লক্ষণের ভিত্তিতে আমরা সালফার প্রয়োগ করব সেটাতে একটা বিষয়, সেটা আস্তে আস্তে আমরা ধীরে ধীরে আগাবো। এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা মেডিকা খুব যত্ন করে বা যত্ন সহকারে যদি না পাঠ করি, তাহলে অনেক সময় আমাদের ভীষণ সমস্যা হয়। যেমন যদি আমরা দুর্গন্ধ বা নোংরা স্বভাব, এই দুটো শব্দ যদি আমরা না খুব সুন্দরভাবে কম্পেয়ার করতে পারি, তাহলে আমাদের কিন্তু বিফলতা আসবে। কিরকম না, একটা হচ্ছে অর্ডার, আরেকটা হচ্ছে ডার্টি। এই দুটো শব্দ কিরকম না, দুর্গন্ধযুক্ত আর নোংরা সালফারের মধ্যে আমরা পাই, কিন্তু কোনটা সালফারের আর কোনটা সালফারের নয়, অর্থাৎ সালফার রোগীর ক্ষেত্রে প্রযোজ্য নয়, তা কিন্তু আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আর এই যে হোমিওপ্যাথি সূক্ষ্ম তত্ত্ব, এটা বোঝা মানে অনেক সময় আমাদের কাছে খুব কঠিন হয়ে যায়। যেমন আমরা যদি প্রথমেই ইবি ন্যাসকে শ্রদ্ধা করি, সেখানে দেখতে পাই যে তিনি কোনো একটা পেশেন্টকে সালফার দেওয়ার সময় এই পেশেন্টটি বলেছিলেন, ডাক্তারবাবু আমি তো প্রতিদিনই সালফার খাই। ডক্টর ন্যাস বলেছিলেন ঠিক আছে খাও, কিন্তু মনে মনে মুচকি হেসেছিলেন এবং এটাও হয়তো ভেবেছিলেন ঠিক আছে
এই সূক্ষ্ম শক্তির সালফার কি করে দেখা যাক। যাই হোক, এবারে সালফার ওষুধটা কিন্তু আমাদের কাছে খুব চিত্তাকর্ষক। এখন নিশ্চয়ই কারণ আছে না, এই সালফার প্রয়োগটা অনেক সময় আমাদের কাছে যারা মানে ক্রনিক রোগীতে হাত পাকিয়ে, কি ক্রনিক কি অ্যাকুট যে কোনো রোগীতেই সালফার ব্যবহার হতে পারে, তবুও বলবো যে ক্রনিক কেসে যারা হাত পাকিয়ে ফেলেছেন একটু, তাদের হাত দিয়ে কিন্তু সালফার সহজে বের হয় না। আর যারা আনাড়িপনা করেন, তাদের হাত দিয়ে কিন্তু সালফার খুব সহজেই প্রেসক্রিপশন হতে পারে। এই যে কথাটা বললাম, নিশ্চয়ই কোনো কারণ আছে। এর কারণটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে বুঝতে পারবো যে সালফারের মতো রেমেডি, ফসফরাস, সাইলেসিয়া, এই রেমেডিগুলো যখন আমরা পেশেন্টের ক্ষেত্রে ব্যবহার করব, তখন কিন্তু আমাদের খুব চিন্তা ভাবনার পরে, গভীর চিন্তা ভাবনার পরে কিন্তু ব্যবহার করা উচিত। এখন আমাদের মধ্যে অনেকেই আছেন যে যদি ফ্যামিলি হিস্ট্রিতে কোনো মৃত ব্যক্তির টিউবারকুলার ডায়াথিসিস বলবো না, এখানে টিবি রোগ বলবো, কারণ অনেকেই আমরা যেভাবে রোগটা নিয়ে ভাবি বা গুরুত্ব দিই, তাই এই টিবি রোগের ইতিহাস পেলে কিন্তু অনেকে সালফার দেন না। আমি এরকমও কয়েকটি ক্ষেত্রে পেয়েছি, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তবে এইটুকু বলা যায় যে ফ্যামিলি হিস্ট্রিতে যদি আমরা টিউবারকুলার ডায়াথিসিস পাই বা টিউবারকুলার রোগটা পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টের মধ্যে যদি বা বাচ্চাটার মধ্যে যদি সালফারের পিকচার পাই, আমরা নির্দ্বিধায় দিতে পারি। যদি বাচ্চাটার মধ্যে কোনো রকম লাংসের অবস্থা বা টিউবারকুলার টিবি বা ওই ধরনের ধ্বংসাত্মক রোগ এর ইতিহাস না থাকে বাচ্চাটার মধ্যে, তাহলে কিন্তু আমরা অবশ্যই সালফার প্রয়োগ করব যদি পেশেন্টের মধ্যে সালফারের প্রয়োজন হয়। এবারে এই প্রসঙ্গে আরো একটা কথা বলে নিতে হয় যে রোগীতে যদি প্রতিক্রিয়া শক্তির অভাব থাকে বা অভাব করলে কিন্তু যদি আমরা সেই ক্ষেত্রে সালফার প্রয়োগ করি, তাহলে রোগীটা আরো ধ্বংসাত্মক অবস্থার দিকে চলে যাবে। এখন দেখা গেল কোনো একটা পেশেন্ট হয়তো ইমার্সিয়েটেড হয়ে যাচ্ছে বা রোগা হয়ে যাচ্ছে, জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, আমরা কিন্তু পেশেন্টের অবস্থা যদি না বুঝে ভালো করে সালফার প্রয়োগ করি, তাহলে কিন্তু এখানেও বাচ্চাটাকে ভীষণভাবে বা মারাত্মক ক্ষতির দিকে এগিয়ে দিতে পারে। আর এটা আমাদের ভুলেই ঘটে থাকে, যদিও যারা অভিজ্ঞ চিকিৎসক তারা এটা স্বীকার করেন বা করবেন, কিন্তু যারা সালফার অপপ্রয়োগ করেন, অপব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই কথাটা হয়তো প্রযোজ্য হবে না। আজকে আমাদের এই মিডিয়ার দৌলতে আমরা ফেসবুকে যদি ফেসবুক ঘাঁটাঘাঁটি কেউ করে, যদিও আমার এটা আমি খুব একটা ঘাঁটাঘাঁটি করি না, তবুও মাঝে মধ্যে চোখে পড়ে যায় যে স্কিন ডিজিজ মানেই সালফার আর মেজেরিয়াম। যারা এই ধরনের কথাবার্তাগুলো বলছেন বা লেখালেখি করছেন, আমি তাদেরকে কিন্তু
অনুরোধ করব তারা সালফার নামক ওষুধটা আপনারা ভালো করে আরো গভীরভাবে পড়াশোনা করুন। তারপরে বিশেষ করে স্কিন ডিজিজের পেশেন্টকে, যে কোনো রোগীর ক্ষেত্রে, বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে যেন সালফার অন্যায়ভাবে ব্যবহার করা না হয়। তাহলে কিন্তু আমাদের আমরা আমাদের ভুলের জন্য পেশেন্টকে ক্ষতি করব এবং সেটা নিষ্ঠুরতার পরিচয় দেওয়া হবে। তাই এই ক্রিমিনালের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সালফারকে আমাদের বহু চিন্তা ভাবনার পরে রোগীকে প্রয়োগ করতে হবে। এখন আমরা অনেক সময় সালফার দিই, ফলাফলও পাই, কিন্তু দুঃখের বিষয় যেখানটা আমরা বিফল হই, কি কারণে আমরা বিফল হলাম বা এই ক্ষেত্রে আমাদের কি করণীয়, এই চিন্তা ভাবনাগুলো সাধারণত আমরা করি না। আমাদের যদি এই সমস্ত চিন্তা ভাবনাগুলো গভীরভাবে, পেশেন্ট এসছে ওষুধ দিতে হবে এমনটা কেন, আরো চিন্তা ভাবনা করে আরো পেশেন্টটাকে অবজার্ভ করে আমরা নিঃসন্দেহে সালফার ব্যবহার করার চেষ্টা করব। তবে বিফলতা যেমন আছে, সালফারের মাধ্যমে রোগীর সফলতা, মানে আমাদের সফলতাও কিন্তু কম নেই। এইবারে ধরা যাক একটা পেশেন্টের মধ্যে, যেটা একটু আগেই বলছিলাম যে ধ্বংসাত্মক কোনো রোগের ইতিহাস আছে, সেই জায়গাটা আমরা হয়তো খেয়াল করলাম না, লক্ষ্য করলাম না, বা অনেক সময় না জেনে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা অনেকেই আছি জেনেও কিন্তু এগুলো করি। তাই আমাদের এখানে কিন্তু একটু সতর্ক ভাবেই প্রেসক্রিপশনটা করা উচিত। আর চর্মরোগ নিয়ে যদি বলতেই হয়, যদি সালফারের অপব্যবহার হয়েই থাকে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি চর্মরোগে অপব্যবহার হয়ে থাকে। এখন এইখানে একটা কথা বলতেই হয় যে চর্মরোগ মানেই কিন্তু অ্যান্টিসোরিক দিতে হবে ওষুধ, বা আর অন্য কোনো ওষুধের প্রয়োজন নেই, সেটা কিন্তু না। হ্যাঁ, সমস্ত স্কিন ডিজিজ কিন্তু অ্যান্টিসোরিক ওষুধের প্রয়োজন লাগতে পারে এবং সোরিক মায়াজম থেকেই এটা আসে নিঃসন্দেহে। কিন্তু যেটা ঘটনা হচ্ছে যে এই সোরা যখন সেকেন্ডারি ফর্মে চলে যাচ্ছে, প্রাইমারি অবস্থা থেকে যখন সেকেন্ডারি ফর্মে চলে যায়, সে নানান জায়গায় নানান অর্গানে বা নানান রোগের সৃষ্টি করতে পারে। এইবারে কি হয়, আজকে আমরা শুধু কিন্তু শরীর পেশেন্টকে দেখি না, বেশিরভাগই পেশেন্ট কিন্তু সিফিলিস ও সাইকোসিস, এই দুই দোষের সাথে কিন্তু মিলিত হয়ে যাচ্ছে, বা তিনটে মায়াজম একসাথে মিলিতভাবে আসছে। এখন ঘটনা হচ্ছে কোনো শরীর কোনো স্কিন ডিজিজের পেশেন্ট আমাদের কাছে আসলো, আমরা যদি মনে করি যে সমস্ত চর্মরোগ মানেই শরীর, অর্থাৎ আমাকে একটা অ্যান্টিসোরিক ওষুধ দিতে হবে, কিন্তু এটা আমরা কখনো ভাবলাম না যে পেশেন্ট হয়তো দেখা যাবে ইনহেরিট করেছে, সেটা হচ্ছে সিফিলিটিক মায়াজম অথবা সাইকোটিক মায়াজম, অথবা তিনজন মিলেমিশে এসছে। কিন্তু আমরা যদি ফ্যামিলি হিস্ট্রিতে যাই, সেখানে দেখব যে ওই পেশেন্টের মধ্যে ফেজে আছে হয়তো
সিফিলিটিক মায়োজম, সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে একটা অ্যান্টিসিফিলিটিক রেমেডি দেয়া, যাতে করে পেশেন্টের ওই জায়গাটা আমরা ওভারকাম করতে পারি। দেখুন, ওই জায়গাটা হয়তো আমরা অ্যান্টিসিপ্লেটিক ওষুধ হিসাবে ক্যালিয়াইট হতে পারে, ক্যালিবাইক্রম হতে পারে, মাক্সাল হতে পারে, সিক্লিনাম হতে পারে। এই সমস্ত অ্যান্টিসিপ্লেটিক যে রেমেডিটা পেশেন্টের মধ্যে টোটালিটি অফ সিমটমস হিসাবে আমরা পাচ্ছি, সেই রেমেডি দেব। দেওয়ার পরে কি হবে না, কিছুদিন পরে দেখা যাবে যে তার ওই সিফিলিটিক মায়োজমের যে স্কিন রেজিস্টার সেটা কিন্তু চলে গেল। যাবার পরে কি হলো, আরো কয়েক মাস পরে, এই যে কিছুদিন বললাম, এটা হতে পারে কোনো আহ মানে সংখ্যাতত্ত্ব দিয়ে বলা যায় না, যদিও দুঃখের বিষয় কোনো কোনো বইতে এই সমস্ত সময়টা বেঁধে দেওয়া হয়েছে। ওষুধের সময়কাল 60 দিন, 90 দিন, এই সমস্ত ব্যাপার স্যাপার কিন্তু আছে। কিন্তু এই জায়গাটা একটু কথা প্রসঙ্গে আপনাদেরকে বলে রাখি যে একটা ওষুধ যতক্ষণ পর্যন্ত কাজ করবে, ততক্ষণ পর্যন্ত আমরা সেই পেশেন্টকে কোনো ওষুধ দেব না। আমরা এমনও দেখেছি, বা আমাদের মধ্যে অনেকেই আছে যারা দেখেছেন যে একটা ওষুধ 12 মাস, 14 মাস, 18 মাস কাজ করছে। আপনি বলুন, যে কাজ করছে তাকে কেন বৃথা বাধা দেবে? কোনো বাধা দেওয়ার দরকার নেই। দেখা যাবে ওই 12 মাস, 14 মাস, 16 মাস, যাই বলেন না কেন, তারপরে কিন্তু ওই পেশেন্টের কাজটা থেমে যাবে। তখন আমরা ভাববো যে সেই ওষুধের, অর্থাৎ যে অ্যান্টিসিপ্লেটিক বা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিয়েছিলাম, তার কাজটা যখন পুরোপুরি শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেই ওষুধের কেন্টের কথা অনুযায়ী সেই ওষুধের হায়ার পোটেন্সি দেব। দেবার পরেও দেখা গেল স্কিন ডিজিজটা বা তার যে কষ্ট নিয়ে এসেছিল সেটা গেল না। তখন দেখা যাবে গভীরভাবে চিন্তা করলে যে পেশেন্টের মধ্যে কিন্তু শরিক সিমটমস গ্রো করেছে। এই জায়গায় একটা অ্যান্টিশরিক দিতে হবে। দেখা গেল পেশেন্টের মধ্যে হয়তো খুশকি ডেভেলপ করলো, বা কোন রকম যাই বলি না কেন, স্কেবিস যাই বলি না কেন, দেখা দিল। তখন কি চাইছে পেশেন্টটা, না একটা অ্যান্টিসরিক রেমেডি চাইছে। অ্যান্টিসরিক রেমেডি দিয়ে আস্তে আস্তে দেখবেন পেশেন্টটা কিওরের দিকে চলে যাবে। প্রথমেই ওই যে সিফিলিটিক পেশেন্টকে যদি আমরা অ্যান্টিসরিক দিয়ে যাই ক্রমাগত, তাহলে কি হবে, পেশেন্টটা কিন্তু ইনকিউরেবল হয়ে যেতে পারে। অর্থাৎ ওই চর্মরোগ যেমন সারবে না, কিওর হবে না, পরিবর্তে কিন্তু অন্য কোনো রোগের সৃষ্টি করতে পারে, এবং যে কষ্ট নিয়ে এসেছিল তার চেয়ে মারাত্মক বা আরো গভীর কষ্টের দিকে পেশেন্টটা চলে যেতে পারে। দেখা যাবে আমরা যদি ভালো করে পেশেন্টকে অবজার্ভ করি, আজকের এই যে কথায় কথায় বাড়ি মানে ক্যান্সার বা আরো যে সমস্ত দুরারোগ্য রোগগুলো আছে, সেখানে কিন্তু আমাদের ভুলেও যেন এইভাবে অন্যায়ভাবে সালফার প্রয়োগ করে এই পেশেন্টগুলোকে আরোগ্যের বাইরে পাঠিয়ে না দিই। আরেকবার জায়গাটা বলি, হয়তো ক্লিয়ার হলো না। যদি পেশেন্টের মধ্যে সিফিলিটিক মায়োজম থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা ক্রমাগত অ্যান্টিসরিক ওষুধ দিয়ে যাই, বা পেশেন্টের ফেজে যদি সাইকোটিক মায়োজম থাকে, সেই ক্ষেত্রে ক্রমাগত যদি আমরা অ্যান্টিসরিক ওষুধ দিয়ে যাই, হতে পারে সালফার, সেখানে কিন্তু সাবধান হতে হবে আমাদের। কারণ ওই
ক্রমাগত অ্যান্টিসরিক ওষুধ কোনো মতেই হয়তো পেশেন্টের মধ্যে প্রযোজ্য নয়। এই ক্ষেত্রে আরো একটা কথা বলে রাখি, আমরা যদিও যে সমস্ত পেশেন্টগুলো কিওরের দিকে যাচ্ছে না বা অন্য ওষুধকে ইন্ডিকেট করছে, সেটা অ্যাকুরেটে আমরা দেখেছি, আমাদের স্টলওয়ার্সরা অনেকেই বলে গেছেন সেই জায়গায় কিন্তু সালফার প্রয়োগ করতে বলেছে। কিন্তু ঘটনা হচ্ছে, সালফারের যদি কিছু কিছু সিমটমস আমরা পাই তাহলে নিশ্চয়ই সালফার প্রয়োগ করব। যদি আবার অনেকে বলে গেছেন মেডোরিনাম প্রয়োগ করতে, অনেকে টিউবারকুলাম, বভিনাম, ব্যাসিলিনাম এইভাবে বলে গেছেন। তারা ঠিকই বলেছেন তাদের যুক্তিতে, কিন্তু যেটা ঘটনা হচ্ছে আমাদের বোঝার ভুল হয়। কিরকম না, পেশেন্ট হয়তো একটা অ্যান্টিসাইকোটিকের মতো রেমেডি চাইছে, পুরোপুরি হয়তো পেশেন্টটা ক্যালকেরিয়া কার্ভে ছিল, ক্যালকেরিয়া কার্ভকে ইন্ডিকেট করছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমরা ওই ধরনের একটা ওষুধ প্রয়োগ করতে পারছি ততক্ষণ পর্যন্ত পেশেন্টটা কিন্তু কিওর হবে না বা হচ্ছে না। এইখানে আরো একটা কথা বলে রাখি, যেটা মাকসার বলতে গিয়েও বলেছিলাম, আজও বলছি, জায়গাটা কিন্তু খুব মাথায় রাখা উচিত আমার মনে হয়। আমি যেটা করি সেটা আপনাদের সামনে বললাম, আই মে বি রং, তবু আমি বলবো, আমি মনে করি যে আমার এখানে বলার অধিকার আছে। তা যদি না বলি তাহলে আমি অন্তত এখান থেকে শিখতে পারবো না কিছু। কি না, একটা সময় দেখা গেছে যে তখন প্রাইমারি সোরা অর্থাৎ হ্যানিম্যান যেহেতু এটাকে পরীক্ষা নিরীক্ষা খুব ভালোভাবে করেছেন, কিন্তু আজকের এই জটিলতার দিনে দাঁড়িয়ে বলতে হয় যে সালফারের যেমন আমরা দৃষ্টি দেব, সেই সঙ্গে আমরা কিন্তু ওষুধের কথা ভাববো। কিরকম না, সালফার দিয়ে আমরা ব্যর্থ হচ্ছি, কিন্তু পেশেন্টটা সালফারে আমরা বুঝতে পারছি, সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই একটা ওষুধ দেব। সেই রকম হতে পারে যে সিফিলিটিক মায়াজমের ক্ষেত্রে, সরি, হ্যাঁ, আমরা হয়তো অরামেটালিকাম দিচ্ছি বা আরো অন্যান্য ওষুধ দিচ্ছি, ইন্ডিকেটেড ওষুধ দিচ্ছি, রেমেডিটা পেশেন্টের, রোগীরই, কিন্তু যেটা ঘটনা হচ্ছে তবুও কাজ হচ্ছে না। কেন? এই কেনর উত্তর খুঁজলে হয়তো দেখবেন যে আমাদের মধ্যে একটা ওষুধের দরকার বলেই মনে হবে। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে কথাটা বললাম। এবারে আসি যে আমরা এই সালফার পেশেন্টের মধ্যে কিন্তু এক প্রকার ম্যানিয়া দেখতে পাই। কিরকম ম্যানিয়া অর্থে আমাদের স্টলওয়ার্সরা সবাই বলে গেছেন এবং প্রবীণ প্রাপ্ত লক্ষণ যে এরা দর্শন তত্ত্ব নিয়ে, অর্থাৎ দর্শন নিয়ে তারা এতটাই মানে চিন্তা ভাবনা করেন যে এটাকে এক প্রকার ম্যানিয়া বলা ছাড়া আমাদের উপায় নাই। দেখবেন অনেক পেশেন্ট আসে, সে এমন কথাবার্তা বলবে প্রথম থেকে, তার চোখ মুখ লোক সব কিছু দেখুন, এই চোখ মুখ অর্থাৎ লোক দেখা অভ্যাস করাটা কিন্তু একজন হোমিওপ্যাথির পক্ষে খুব জরুরি। এই কারণে জরুরি কারণ একজন মানুষের যে ব্যথা বেদনা দুঃখ উদ্বেগ সব কিন্তু তার লোকের মধ্যে ফুটে ওঠে। আবার আমরা যদি কণ্ঠস্বরটা বুঝতে শিখি, সেখানেও দেখব যে হয়তো ডাকাতি করে এসছে তার গলার স্বর একরকম হবে, যে মানে শিক্ষকতা করে আসছেন তার গলার স্বর একরকম হবে। আমি এটা বলছি না, এটা ভাববেন না যে যিনি শিক্ষকতা করে আসছেন তার ওই
চড়া গলা বা গম্ভীর গলা সেটা আমি বলছি না। অর্থাৎ এটাই বলতে চাইছি, যদি আমরা ভয়েসটাকেও লক্ষ্য রাখতে শিখি, এটা অবশ্য খুব ধীরে ধীরে গড়ে ওঠে, দেখবেন সেখান থেকে তার ভয়েসটা থেকেও কিন্তু অনেক কিছু বেরিয়ে আসে বা অনেক কিছু বোঝা যায়। যাই হোক, কথা প্রসঙ্গে এগুলো বলে রাখছি, হতে পারে বাড়তে, তবুও বললাম। এইবারে প্রথমেই আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে এরা নোংরা পোশাক ব্যবহার করে, আবার নোংরা জিনিসপত্র খায়, খেতে পারে, খায়ও। যেমন হয়তো দেখা যাবে যে ট্রেনের মধ্যে হয়তো পাউরুটিটা পড়ে গেল, সে বেমালুম উড়িয়ে খেয়ে নিল। নাকের সর্দি, সেটাও চেটে পুটে খেতে পারে, কোনো সমস্যা নেই। গত দিনে কিছু কিছু সিমটমস বলেছিলাম মাকসার বলতে গিয়ে। এইবারে যেটা ঘটনা হচ্ছে, এই যে পড়ে গেল, এবং আর্সেনিকের পেশেন্ট হলে আপনারাই বলুন, সে কি হাত দেবে? হাত দেবেই না। সালফার কি করবে? মনের আনন্দে তৃপ্তি ভরে সে পাউরুটি খেয়ে তার ক্ষুধা মেটাবে। এখন এটা তো আমরা সবাই জানি, তাহলে এই কথা বলার প্রয়োজনটা কি? হ্যাঁ, আছে প্রয়োজন। যেটা প্রথমেই বলেছিলাম, অর্থাৎ এই সালফার পেশেন্ট কিন্তু উগ্র গন্ধ সহ্য করতে পারে না। ওই পাউরুটিতে যদি কোনো সেন্ট জাতীয় কিছু লাগানো থাকে বা মাখানো থাকে, সে কিন্তু ওই উগ্র গন্ধটা সহ্য করতে পারবে না। তাহলে আমার মনে হয় খুব একটা ভুল বলা হলো না যে পাউরুটিটা পড়ে যাচ্ছে, সেখানে তো অনেক ধুলোবালি নোংরা লাগছে, সেটা কিন্তু অবলীলাক্রমে বা আনন্দ সহকারেই খাচ্ছে। কিন্তু যখন ওখানে কোন রকম গন্ধ, উগ্র গন্ধ কিছু পাচ্ছে, সে কিন্তু সেই পাউরুটিটা আর ভক্ষণ করবে না, খাবে না বা খেতে চাইবে না। কারণ কি না, সালফার রোগীর কাছে দুর্গন্ধটা অসহ্য, সে দুর্গন্ধ নিতে পারে না। এবারে এদের শরীরের যে আমরা দেখেছি তার ঘামে, পায়খানা, মলে সবেতেই দুর্গন্ধ থাকে, কিন্তু মজার বিষয় হচ্ছে এরা কিন্তু এই দুর্গন্ধটা নিতে পারে না। গত দিনে আমি বলেছিলাম মাকসলে যে সরিনাম পেশেন্ট কিন্তু এ নোংরা নয়, এ স্কিনটা নোংরা। তাহলে সরিনামকে আমরা কি করে নোংরা পেশেন্ট বলবো? তার মানসিক অবস্থাটা, মানে সে পারে না, থাকতে চায় কিন্তু থাকতে পারে না। মানে এই জায়গাগুলো রিপিট হয়ে যাচ্ছে হয়তো গত দিনে মাকসারে যেটা বলেছিলাম, কিন্তু তবুও মনে হয় জায়গাগুলো ভাইটাল জায়গা বলে বলে যাচ্ছে। এবারে আরেকটা কথা বলে যাই, সেটা হচ্ছে অনেক সময় একই রোগও কিন্তু সারপ্রাইজড হয়ে যায় আমাদের জন্য। আজকে দেখুন, এই যে এখনকার যে আবহাওয়া, এই আবহাওয়াতে আমরা যে যার মন গড়া ঠিক করে নিয়েছি, কেউ বা রাস্টক্স, কেউ বা ডাল কামড়া, যে যার মনে মানে একটা মন গড়া ওষুধ ঠিক করে নিয়েছি, যে রুগীই আসছে সবই তাই। এইবারে কি করছি, যখন রুগীটা কমছে না, আরোগ্য হচ্ছে না, কষ্ট কমছে না বা স্থায়ী উপশম আসছে না, তখন কি করছি, ওই যে স্টলওয়ার্সটা বলে গেছেন যে একটা অ্যান্টিসরিক দিতে হবে, দিয়ে দিলাম আমরা সালফার।
আরে আদৌ আমরা যে রুগীটাকে রাস্টক্স দিচ্ছি সেই রুগীটা কি রাস্টক্সে ছিল, এটা প্রথম আমাদের ভাবা উচিত। যদি হয় এবং সালফারের মতো যদি কিছু সিমটমস দেয়, এই রকম ক্ষেত্রেই কিন্তু আমরা সালফারটা ব্যবহার করব। আজকে একই রোগীও আমাদের হাতে বহু সাপ্রেস হয়ে যাচ্ছে, ভ্যালিয়েশন হচ্ছে। তাই যদি আমরা এই জায়গাটায় একটুখানি ভেবে নিই যে মায়াজমেটিক অ্যাঙ্গেল থেকে নিয়ে যে ওষুধটা আসবে, যদি কোনো ডিফেক্টিং ওষুধ পাই সেই জায়গায় আমরা অবশ্যই ডিফেক্টিং ওষুধ দেওয়ার চেষ্টা করব। এমন অনেক সময় রোগীর কষ্ট থাকে বা তার প্রগনোসিস এমন একটা জায়গায় রোগটার, সেইখানে হয়তো আমাদের সেন্ট্রিডেসিমেল স্কেলে অসুবিধা হয়, সেই জায়গাটা আমরা 50 মিলিসিমেল ওষুধ ভাবতে পারি। তবে আমাদের টার্গেট থাকবে যে সময় সুযোগ পেলে যেন আমরা একটা অ্যাকুইট কন্ডিশনেও যেন একটা অ্যান্টিমায়াজমেটিক ওষুধ প্রয়োগ করতে পারি। তাতে লাভটা কি হবে, এই যে রাস্টক্স আমরা কন্টিনিউ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রয়োজন থাকলে নিশ্চয়ই দিতে হবে, কারণ হোমিওপ্যাথি ওষুধ এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা ওষুধ দরকারি। প্রত্যেকটা ওষুধ প্রয়োজনে ব্যবহার করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কিন্তু ঘটনা হচ্ছে যে যখন আমরা পেশেন্ট কিন্তু সোজা, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করব। এখন তো খুবই আমাদের অনেকটাই সুবিধা হয়ে গেছে 50 মিলিসিমেলে ওষুধ আসাতে, সেই জায়গায় আমরা যদি একটা সোজার মতো বা ওই রকম ডিফেক্টিং রেমেডি দেওয়া যায় সেটা চিন্তা করতে হবে। কারণ আমাদের হাতে যেন না কোনো রকম একই রোগী সাপ্রেস না হয়, প্যালিয়েশন না হয়। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে রাখি, এটা অন্য কোনো ভাবে নেবেন না যে সময় নষ্ট হচ্ছে। অনেক সময় কি করছি আমরা, 50 মিলিসিমেল ওষুধগুলো যেহেতু অনেকেই বলে গেছেন খুব ঘন ঘন রিপিটেড ডোজে দিতে হয়, এই 50 মিলিসিমেল ওষুধের মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ সময় সাপ্রেস করছি সিমটমস গুলো। হয়তো দেখা যাবে যে সেই ওষুধটা আদৌ তার নয়। এই জায়গাটা কিন্তু আমাদের সতর্ক করতে হবে যে 50 মিলিসিমেল ওষুধ আমরা যখন ব্যবহার করব যেন রেমেডি ওইটা যেন পেশেন্টের রেমেডি হয়। আর তা না হলে একটা অ্যাগ্রাভেশন হবে, ভীষণ কষ্ট পাবে রুগী, জেনেও যদি আমরা ঠিকঠাক না বুঝতে পারি তাহলে বলবো 50 মিলিসিমেল দিতে। অর্থাৎ ওইভাবে সাপ্রেসড হচ্ছে, ভ্যালিয়েশন হচ্ছে, এই অ্যাগ্রাভেশনটা অনেক বেটার হবে, অনেক ভালো হবে। এবারে অন্য জায়গায় আমি চলে যাই। সালফার রোগীর তাহলে আমরা কি দেখলাম যে তাদের ঘ্রাণে একটু সমস্যা আছে, মানে ঘ্রাণ শক্তিটা মানে ঘ্রাণটা অতিরিক্ত সংবেদনশীল, মানে যার জন্য আমরা এই সমস্ত এই দুর্গন্ধ টন্ধ এতক্ষণ যা বললাম সেইগুলো দেখতে পাচ্ছি। এবারে সালফার রোগীর কিন্তু একটা কথা আমাদের বলতেই হয়, এরা মনে রাখতে পারে না, হয়তো কোনো কিছুই মনে রাখতে পারে না, কিন্তু এরা এই দুর্গন্ধটা, অর্থাৎ অমুক জায়গায় অমুক এই রকম দুর্গন্ধ ছিল। এখন যারা শিয়ালদা স্টেশনে গেছেন, পাকসার কাছে এখন হয়তো কমে গেছে, দেখেছেন যে পাকসার কাছে শিয়ালদা ঢোকার আগে কি ধরনের দুর্গন্ধ। সে কিন্তু যদি সালফারের পেশেন্ট হয়, ওই দুর্গন্ধটাকে সে কিন্তু সহজে মন থেকে তাড়াতে পারবে না, ভুলতে পারবে না। অর্থাৎ আমি এখানে এটাই বলতে চাই, সে কি ধরনের দুর্গন্ধ,
সেইটা কিন্তু ভালোভাবে মনে রাখতে পারে, অন্য কিছু মনে রাখতে পারুক আর নাই পারুক। এবারে আমরা জানি এদের শ্বাস প্রশ্বাস, মল, একটু আগেই যেটা বলে এসেছিলাম, বা ওই দেখা যায় বগলে যে ঘামটাম গুলো হয় সেগুলো দুর্গন্ধ তো থাকেই। এবং তাদের দেখবেন যে শৌচক্রিয়া সারার পরেও কিন্তু মলের দুর্গন্ধ যায় না, লেগে থাকে গায়ে যেন। রোগী কিন্তু এতে সে কিন্তু নোংরা, সে কিন্তু এতে অস্বস্তি বোধ করে। বগলের দুর্গন্ধ নিয়ে সে কিন্তু নাকে দিচ্ছে, শুঁকছে। যদি এটা উগ্র দুর্গন্ধ হয়, উগ্র, তাহলে কিন্তু সে সেটাকে নিতে পারে না, অস্বস্তি বোধ করে। অর্থাৎ এটুকুই বলতে হয় যে দুর্গন্ধটা তার কাছে অসহ্য। সেই সাথে এদের যেমন দুর্গন্ধ থাকে, আবার সেজে যাওয়ার একটা প্রবৃত্তি এদের মধ্যে দেখা যায়। কিরকম? মলদ্বারে মানে বিভিন্ন দাঁত গুলোতে দেখা যায় লাল হয়ে যেতে, সেজে যেতে। এবং এখানে জ্বালাও আছে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলে নি, যে সালফারের জ্বালা, একটু আধটু জ্বালা মানে কিন্তু সালফারের জ্বালা নয়। মেডোরিনামে জ্বালা আছে, কার্সিনোসিনে আছে, ল্যাকেসিসে আছে। তাহলে শুধু জ্বালা দেখে বা পায়ের পাতার জ্বালা দেখে আমরা যদি সালফারকে প্রয়োগ করতে চাই, তাহলে কিন্তু ভুল হবে। তার যে ধাতুগত সিমটমস গুলো আছে সেইগুলো যদি সালফারের হয়, তবেই তাকে সালফার দিবেন। জ্বালা মানেই সালফার এই করবেন না, এতে করে রোগীটার অনেক সময় ক্ষতি হয় বা হতে পারে। তাই এ ব্যাপারেও কিন্তু আমাদের সতর্ক থাকা উচিত। তাহলে সালফারের জ্বালা কেমন? হোল টাইম, হোল ডে, এবং কোনো একটা পার্টে নয়, সমস্ত শরীরে জ্বালা, সারা শরীর। এইটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। তার মানে আমি এটা বলছি না যে অল্প বা হাতে পায়ে জ্বালা হচ্ছে মানে সালফার দেবেন না। একটা কথাই বলে দিলাম যে যদি কনস্টিটিউশনাল দিকটা ঠিকঠাক থাকে, সালফারের হয়ে থাকে, তাহলে অবশ্যই সালফার দেবে, সমস্যা নেই। এবারে যে কথাটা বলবো সেটা হচ্ছে এদের কিন্তু সামান্য চাপে অসহ্য বেদনা হতে পারে। কিরকম? ধরুন এই যে অনেকে দেখা যায় হাতে ব্রেসলেট পড়ছে, কিছুদিন পরে নিয়ে আসলো যে এইখানে একটু ছাল টাল উঠে গেছে। তারপরে দেখা গেল আস্তে আস্তে ওখানে একটু পুঁজ হলো, একটু ঘাও হলো, লাল লাল হয়ে গেল। আমরা এই জায়গাটা কিন্তু যদি লক্ষ্য করি, তাহলে সালফারের কিন্তু এটা একটা বিশেষ মানে বিশেষ লক্ষণ, যে অল্প চাপে তার মানে সেটা অসহ্য। কিরকম? না, এখান থেকে দেখা গেল তার টিউমার সৃষ্টি হতে পারে, সিস্ট হতে পারে, এখান থেকে সেটা ক্যান্সার পর্যন্ত গড়াতে পারে। এইবারে আমরা যারা টিউমার মানেই একটা অ্যান্টিসাইকোটিক রেমেডির দরকার এমনটা ভাবি, ভুল। সেটা নিশ্চয়ই আজকে যা শুনছেন তারা বিচার করবে। তাহলে ওই জায়গাটা কিন্তু আমাদের কি দরকার? না, একটা অ্যান্টিসোরিক ওষুধের দরকার। হয়তো যদি পেশেন্টটার অ্যান্টিসোরিক রেমেডির চাহিদা থাকে,
তাহলে ওই টিউমারটা চলে যাবে। ওই যে প্রেসারে যে সমস্ত কষ্টকর অবস্থাগুলো এসেছিল সেটাও কিন্তু চলে যাবে। এবারে দেখা যায় যে আমরা এই সমস্ত বিষয়গুলো যদি গভীরভাবে অনুসন্ধান করি তাহলে দেখতে পাবো আজকের যেটাকে ক্যান্সার বললাম হয়তো দেখা যাবে যে এটাও কিন্তু ছোড়া থেকে সৃষ্টি হতে পারে। কিরকম ছোড়া থেকে সৃষ্টি হতে পারে বললে তো হবে না, দেখে আমাদের জানতে হবে কিরকম। না, যে প্রাইমারি সোরা আমরা দেখেছিলাম, যদিও বর্তমানে অবস্থা বুঝতেই পারছি সাধারণত আমরা কমই পাই, তাহলে আমরা এখন কি পাচ্ছি সেকেন্ডারি পর্ব। তাহলে প্রাইমারি এই যে সোরা যত সহজে ভালো করা যেত, অর্থাৎ সালফারের মতো রেমেডি পড়লে হয়তো খুব সহজে চলে যেতে পারত, কিন্তু আজকের আমরা বেশিরভাগ কি দেখতে পাচ্ছি না সেকেন্ডারি ফর্মে, এবং সেখান থেকে কি হচ্ছে বিভিন্ন রোগ, সেটা হতে পারে আজকে এই যে আমরা একজিমা বা আরো যে সমস্ত সেটি দেখতে পাচ্ছি, এখানে তো নিশ্চয়ই শরিক আছে। সোরা তো আজকে এই জায়গায় নিয়ে এসছে। আবার আমাদের বিপরীত দিক থেকে যেতে হবে, হয়তো দেখা যাবে যে অ্যান্টিসেপটিক যেহেতু আপনার কি বলবো লিউকোডার বা এগুলো ডিস্ট্রাকশনই ধরতে হবে, সেইগুলো আবার যখন অ্যান্টিসেপটিক দেবো তারপরে সালফার আসবে। কিন্তু এই কথাটা আমি এখন কেন বললাম না, প্রাইমারি সোরা যত সহজে ভালো করা যেত, অর্থাৎ আমাদের আগে যে স্টলওয়ার্সটা যেভাবে সালফারের প্রয়োগ করতেন, আজকের এই জায়গায় দাঁড়িয়ে আমাদের বলতে হয় যে নসট শস্যদের প্রয়োজন, অর্থাৎ আমরা হরিনামকেও কিন্তু যথেষ্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব। তাহলে আমি কিন্তু আমাদের স্টলওয়ার্সদের শ্রদ্ধা করেই কথাটা বললাম, সালফারের পেশেন্টকে অবশ্যই আমরা সালফার দেব। পেশেন্টের যদি ইন্ডিকেটেড রেমেডি সালফার হয় নিশ্চয়ই দেব, কিন্তু হায়ার পোটেন্সি দিয়েও যখন আমরা ব্যর্থ হব তখন কিন্তু আমরা হাল ছেড়ে না দিয়ে একটা নসট শস্যদের কথা ভাবি, যেন হরিনামকে আমরা যেন ভাবি। আচ্ছা, এবারে এটা বলেই আজকের মতো শেষ করব, কারণ টাইম হয়ে যাচ্ছে। অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে যে সায়েন্টিস্টরা সব সালফারের পেশেন্ট, অর্থাৎ বিজ্ঞানীরা যদি আমাদের কাছে রোগী হয়ে আসেন প্রথমেই আমরা তাদেরকে সালফার দিয়ে ট্রিটমেন্ট শুরু করব। কেন এমন কথা? আরে সায়েন্টিস্টরা মানেই কি সালফার? তারা হয়তো একটা রিসার্চে কাজ করছে, যেখানে একটা জায়গায় এমন একটা জায়গায় গিয়ে তারা থেমে গেছে, আটকে গেছে। সেখানে হতে পারে হয়তো এক সপ্তাহ তাদের মানে খাওয়া নেই, স্নান নেই, ঘুম নেই, পোশাক আশাক ময়লা লাগছে, জামা কাপড় নোংরা অগোছালো লাগছে, চুল টুলগুলো গোঁফ দাড়ি কাটেনি, হতে পারে। কিন্তু তার অর্থ কিন্তু সালফার না, কারণ তিনি তার পেশায় ওইভাবে সময়টাকে ব্যয় করছেন।
হ্যাঁ, আরো পরে, আরো তদারকি করুন, আরো অনুসন্ধান করুন, দেখবেন যে তার ওই রকমই বরাবরই পরে থাকেন পোশাক আশাক। হয়তো বাড়িতে এমন মানুষ নেই যে ওইগুলো কেচে কুচে পরিষ্কার করে দেবে, কিন্তু আর্সেনিকের পেশেন্ট হলে কিন্তু ওইভাবে ওই লোক থাক না থাক, নিজে অসুস্থ হলেও ওই অবস্থায় কিন্তু জামা কাপড় কাচা ছাড়া পড়বে না, সেটা বুঝতেই পারছেন। বিপরীত দিকে সালফারকে যদি আমরা ভাবি, লোকজন থাকলেও হয়তো দেখবেন যে তার ওই নোংরা পোশাক আশাকের মধ্যে দিয়েই কাটাবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জায়গাগুলো কিন্তু আমাদের বোঝার আছে। আমরা যদি এইভাবে ওষুধগুলোকে খুব চিন্তা ভাবনার মধ্যে দিয়ে নিয়ে যাই, তাহলে সায়েন্টিস্ট হলেও সালফারে তাকে সালফার দিতেই হবে এমনটা কিন্তু নয়, আবার সালফার হবে না এটাও বলা যাবে না। তাই আমাদের টোটালিটি অফ সিমটমস করার সময়, কেস রেকর্ড করার সময় আমরা যেন সমস্ত দিকটা বিচার বিবেচনা করে দেখি। আবারও বললাম যে মানুষের লুকটা দেখা আমাদের অভ্যাস করতে হবে। তাতে কিন্তু আমরা অনেক কিছু পেশেন্টের সম্বন্ধে বুঝে নিতে পারি। রুগী অনেক সময় বলেন না, কিন্তু দেখা যাবে যে কিছু যখন আপনি ক্লু পাবেন, সেখান থেকে যখন প্রশ্নপত্র পড়বেন, তখন আসল জায়গায় আমরা পৌঁছে যেতে পারি। তাই আমাদের যারা সিনিয়র আছেন, সিনিয়র জুনিয়র প্রত্যেকের কাছেই আমি একটা আবেদন রাখছি, সেটা হচ্ছে যে কোনো মূল্যে এই স্কিন ডিজিজের ক্ষেত্রে আমাদের কিন্তু সতর্ক হয়ে চলার জন্য যত রকমের পরামর্শ দেয়া যায় তা দিতে হবে। এবং আমি আজকে সবার কাছে আমার আবেদন রইল যে আপনারা এই বিষয়ে যে যেমন জানেন আমাদেরকে বলবেন, এবং অন্তত আমি আমার জ্ঞান ভান্ডার পূর্ণ করব। থ্যাংকস টু অল। অসংখ্য ধন্যবাদ স্যারকে অসাধারণ একটি আলোচনা উপহার দেওয়ার জন্য। আমরা সালফারের সতর্ক বার্তা স্যারের কাছ থেকে পেলাম। এরপর আমাদের দ্বিতীয় পর্ব শুরু হবে। আমরা দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। আমাদের মাঝে অনেক স্যার উপস্থিত আছেন। আমি প্রথমে অমরনাথ চক্রবর্তী স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার মিউট হয়ে আছেন স্যার। অমরনাথ চক্রবর্তী স্যার। হ্যাঁ, হ্যাঁ, খুলতে পেরেছি। আচ্ছা, এই যে খাবারের টুকরো পড়ে গেল, পুড়িয়ে খেয়ে নিল, এটা নোংরা হতে পারে, ডার্টি হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। এবং প্রথম জীবনে আমরা ডার্টি ধরতামও, কিন্তু একটু চোখ যখন খুললো তখন দেখলাম এটা কখনো সিমটম হতেও পারে, কখনো নাও হতে পারে। কিরকম? তা তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তার স্ত্রী বলেছে খুব নোংরা। কিরকম? না, খাবার খাচ্ছে তো, খেতে খেতে হয়তো পড়ে গেল, ভাত পড়ে গেল বা ইয়ে পড়ে গেল, ও কুড়িয়ে খেয়ে নেবে। তখন আমি জিজ্ঞেস করলাম যে কুড়িয়ে খেয়ে নেবে নাকি? বিয়ে বাড়িতে গিয়ে যেখানে খাচ্ছে ওখানে বসে ও খেয়ে নেবে কি? বলে না না, ওখানে খায় না, লোকজন আছে, হোটেলে খায় নাকি? বলে না না না, ওখানে না, ঘরে 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 এরকম খেয়ে নেয়। আমরা তো খাবো না। আমার মেয়ে তো খাবে না, আর্সেনিকের পেশেন্ট হলে ঘরেও খাবে না, সে খেয়ে নিচ্ছে।
এই যে ডাটিটা তাকে আমি ধরলাম যে হ্যাঁ কুড়িয়ে খাচ্ছে নোংরা। তা আমার প্রথম চৈতন্যটা হলো, অনেকদিন আগের কথা এটা বলছি, আমি যে কুড়িয়ে খান আপনি কেন? তখন বলছেন যে আমার বাবা, আমি যখন পেটে ছিলাম তখন আমার বাবা মারা গেছে। প্রথম দিকে মামা বাড়িতে ছিলাম, মামা বাড়িতে ছিল, সেখানে টিকতে পারলো না, মাকে বেরিয়ে আসতে হলো। তো মাকে দেখতাম ওই ফ্যানের ফ্যানের ফ্যান খেলো তো, ফ্যানটা ফেলা হতো না, মা ওটা খেত, আমাকে দিত না, আমাকে ভাতটা দিত। এবার নিচে দেখা যেত অনেক সময় ভাত ইয়ে গেল, দুটো একটা পড়ে গেল, মা ওটা কুড়িয়ে নিয়ে খেয়ে নিত। চরম দারিদ্র্যের মধ্যে আমরা কাটিয়েছি, যার জন্য ওই খাদ্য নষ্ট করা এটা কিন্তু ঠিক নয়। তখন আমি কি বুঝলাম, আমি তাহলে ঘরে খান কেন? আমার ঘরে তো তো নিজেদের লোক, বাইরে খাবো কেন? বাইরে তো একটা দৃষ্টিকটু ব্যাপার আছে, আমার বোধ শক্তি তার আছে, এটা একটা হতে পারে। এরকম ঘটনা যদি হয় তাহলে চরম দায়িত্ব থেকে শিক্ষা নিয়ে সে এরকম করলো, এটা রিজন গিফটেড মাইন্ড হয়ে গেল যে আমি খাদ্যটাকে নষ্ট করবো না। ফলে এই ক্ষেত্রে পুড়িয়ে খেলেই ওই আমাকে ওই ধরতে হবে যে ডাটি, এটাও ঠিক নয়। আবার এরকম ঘটনাও আছে, পেশেন্ট বলে যে পয়সা দিয়ে কেনা জিনিস নষ্ট করব, ওই একটা চালও তো ওই দুটো দুটো দানাও তো আমাকে কিনতে হয়েছে। এখন এই যে কথাটা পেশেন্ট বলছে, এই পেশেন্টটা যদি চরম দারিদ্র্যের মধ্যে মানুষ হয় তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু কন্ডিশনাল হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো সিমটম হবে না। এই পেশেন্টকে অনেক সময় খুঁচিয়ে দেখেছি, দেখা যাচ্ছে সে অ্যাভারিস, কৃপণ, মানে এখান থেকে কৃপণও আসতে পারে, ডাটি আসবে এমন কথাটা নয়। ডাটি সাধারণত আসে, প্রথম জীবনে সবই ডাটি আসতো। হুম। তা এখন এই দুটো, এই জায়গাটা আমি একটু হাইলাইট করলাম, এইটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা জায়গা একটু বলতে হবে, সেটা হচ্ছে যে বার্নিং নিয়ে যেটা বলেছে সেটা ঠিকই বলেছে, কিন্তু বার্নিং উনি বলেছে যে গোটা শরীরে বার্নিং হতে হবে এমন কথা না, মূল সব বাকিটা ঠিকই বলেছে। সেটা হচ্ছে যে থ্রু আউট দ্য ইয়ার এবং ইন্টেন্সিটি অনেক থাকবে ইত্যাদি। সেটা কিন্তু একটা দুটো জায়গাতেও হতে পারে, না হওয়ার কোনো কারণ নেই। কিন্তু সেটা থ্রু আউট দ্য ইয়ার হতে হবে। ফার্স্ট গ্রেড বার্নিং বলতে সেটাই বোঝায়, এটা জেন কাঞ্জিলারের শিক্ষা, এটা উল্লেখ করা উচিত ছিল আমি মনে করি। জেন কাঞ্জিলারই প্রথম আমরা শিখেছি। যাই হোক, এইটা কিন্তু যদি দেখা যাচ্ছে সালফার এইরকম সব সিমটম সালফারে মিলে যাচ্ছে, অথচ বার্নিংটা অকেশনালি হচ্ছে, এখানে জেন কাঞ্জিলার পরিষ্কার বলেছেন যে এটা আর যাই হোক সালফার হবে না, অন্য কিছু হতে পারে। এখন আমরা প্রথম জীবনে সালফার প্রচুর দিয়েছি, কারণ রেপার্টারি মাস্টার ছিলাম, তো রেপার্টারি মাস্টার ছিলাম এক কথা, সালফার বেশি আসতো, সালফার দিলে রুগী সেরেও যেত দেখতাম। পরবর্তীকালে যখন দেখলাম সেই রুগীগুলো ফেরত যখন আসছে, তখন কিন্তু সালফার দিলে সবাই যে সারছে তা নয়, কেউ সারছে কেউ সারছে না। এই যে ধাক্কাগুলো খেতে শুরু করলাম, এই ধাক্কাগুলো তখন আমাদের বললো যে না, সালফার সব ক্ষেত্রে দেওয়া যাবে না। এবং সালফার এমন একটা মেডিসিন, আপনি যদি যান্ত্রিকভাবে যদি তার রেকর্ডিং করেন তাহলে দেখবেন সালফারই আসছে বেশি। এটা একটা মজার জায়গা। মানে ব্যাপার হচ্ছে যে আমরা যাই করি না কেন, এই পেশেন্টের জার্নি অফ দ্য পেশেন্টটা দেখা কিন্তু খুব জরুরি। আরেকটা বলছে ফিলোসফির কথাটা, যেটা বলছে র্যাগেড ফিলোসফার। এই ফিলোসফার মানেটা হচ্ছে কিরকম, এই ফিলোসফিটা তাকে কিন্তু খুব ভালো কিছু জিনিসের প্রতি মোটিভেট করে না, ভালো কিছু মানে সোজা কথা আর কি, আই এম গুড ফর নাথিং আর কি, গুড ফর নাথিং। মানে তার দর্শন আছে, দর্শন নিয়ে বকবকানি আছে, কিন্তু সেটা কোনো ফ্রুটফুল নয়, মানে কোনো ফলদায়ক ঘটনা নয়। এই বাস্তব এই জায়গাটা বুঝতে হবে, ফলদায়ক নয়। এইটা হচ্ছে তার ফিলোসফির মূল জায়গা। এবং ফিলোসফিতে ওখানে ছেঁড়া কাতায় অনেক কিছুই বলা হয়েছে, তাকে অনেক কিছু মনে করে, এটা মূল কথা নয়। মূল কথাটা হচ্ছে সে একটা অপ্রয়োজনীয় জিনিস বা
একটা অসুন্দর জিনিসকে সে সুন্দর মনে করে, এটা তো তার ওয়ান কাইন্ড অফ ডিলিউশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফিক্সড আইডিয়ার বটে। ফলে এই যে জায়গাগুলো, এইগুলো কিন্তু সালফারের ক্ষেত্রে আমরা ভাবতে পারি। একটা খুব দামি কথা বলেছে যে সালফার এখন বেশি আসে না, এটা সত্যি করে আমি একসময় ভেবে পাই না আমি সালফার এত দিয়েছি, এখন সালফার খুঁজে পাচ্ছি না, তার মানে সালফার ভুলে গেছি নাকি। তা আমি আজকে এই আমি বক্তব্য শুনলাম, বক্তব্য শুনতে রঘুর বক্তব্য শুনে ভাবলাম আমি সোজা কথা ফাঁকিবাজ। আমি ভাবলাম যে সালফার না পড়ে শিখে নেবো, শিখে তো নিলাম, কিন্তু পাশাপাশি আমার এই জায়গাগুলো একটু মনে পড়লো, সেই জন্য আমি এটা একটু শেয়ার করলাম। ধন্যবাদ। হ্যাঁ স্যার, অসাধারণ একটা সংযোজন স্যারের কাছে শুনলাম। আহ, আচ্ছা, আমাদের মাঝে পার্থ প্রদীপ চৌধুরী স্যার আছেন। স্যার যদি কিছু বলেন আজকের আলোচনার উপরে স্যার। বিষয় হচ্ছে যে হ্যানেম্যান যেরকম আমাদের শিক্ষা দেন, সেটা হচ্ছে আমরা কিং অফ অ্যান্টিসোরিক মেডিসিন হিসেবে যেমন সালফারকে ধরি, কিং অফ অ্যান্টিসিফিলিটিক মার্কশল বা মার্কিউরিয়াস, আর কিং অফ অ্যান্টিসাইকোটিক হচ্ছে থুজা। কেন এই ধরনের বলা হয়? আসলে এই সালফারের সাথে শরিক সিমটমস এত রিলেটেড, আপনি সোরা আর সালফারের পাশাপাশি যখন পড়াশোনা করবেন দেখবেন প্রচুর মিল আছে। এখন একটা মেডিসিনের চর্চা করতে হয়, তখন প্রথম তো আমাদের দেখতে হয় যে রুগীটা দেখতে কেমন। রুগীটা দেখতে কেমন তার মানে একদম শিশু রুগী কেমন হবে, অ্যাডোলেসেন্স কেমন হবে, মেল ফিমেল কেমন হবে, অ্যাডাল্ট এবং বৃদ্ধ, প্রত্যেকটার একটা ব্যাপার রয়েছে যে তার লুকিংটা। নেক্সট যেটা দেখতে হয়, লুকিং এর মধ্যে কিন্তু সালফার একটা অদ্ভুত, বাচ্চাদের যেরকম দেখবেন সে যেন হেগে মুতে রয়েছে, তার মধ্যে সে অবলীলায় খেলা করছে, চটকাচ্ছে, পড়ে রয়েছে, এই যে ডার্টিনেস তার ভেরি বিগিনিং বোঝা যায়। আবার এই ডার্টিনেসটা যখন একটু বড় হবে, একটু বুঝতে শিখেছে, এই যে র্যাগেট ফিলোজফার যেটা এইমাত্র যে বললো, তার চিন্তা ভাবনাও সে র্যাগেট ফিলোজফার, তার এক্সটার্নাল ম্যানিফেস্টেশনও সেই রকম দেখা যায়। কিরকম দেখা যায়? যে তার এক্সটার্নাল অরিফিস গুলো সব যেমন রেড থাকে, সালফারের পেশেন্ট একটা অদ্ভুত, সালফার টিউবারকুলি নামের এদের যে লিভস বা অ্যানাল ক্যানেল, এমনকি তার নেল বা পাম, এগুলো সবই দেখা যায় একটা যেন রক্তবর্ণ, লাল লাল ভাব। একটা সালফারের পেশেন্টের ঠোঁট দেখেও অনেক সময় বেশ ভালো রকম বোঝা যায়, একটু কোল পুজো হয়ে হাঁটে, এই দেখা যায়। আর স্নান করতে চায় না, আসলে নোংরাটে স্বভাবের জন্য সেই নোংরাটাকে নোংরা হিসেবে সে ভাবতেই পারে না, সে দেন এই লুকিং এর ব্যাপার। এবং প্রত্যেকটা সিমটমসকে যখন আমরা খেয়াল করব, তার কিন্তু জার্নির মধ্যে থেকে আর মোডাস অপারেন্ডিটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। কেন? এই অমর যেরকম পুড়িয়ে খাওয়ার একটা উদাহরণ দিল, একটা খুব শিক্ষণীয় জায়গা, শুধু পুড়িয়ে খাওয়ার বিষয় নয়, এই স্নান করার বিষয় তো তাই, সবকিছু। আর এই যে স্কিন ডিজিজের ক্ষেত্রে যেটা রঘু বলছিল, যে এই পাস্টিউলার ফর্ম যখন হয়, সাধারণত এই যে কোনো একটা বড় ধরনের পুজডুস তৈরি করে, স্ক্যাবিসের কথাটাও কিন্তু সেই পাস ফর্ম করে, কিন্তু এর মধ্যেও আবার জটিলতা দেখা যায় যে এই সালফারের যে তখন সিপিলিস মিক্সিং হয়, কম্বিনেশন করে, তখন তার সিমটমসটা কেমন থাকে। আবার সাইকোসিস স্কিন ডিজিজ যখন থাকে, সেখানেই বা তার সিমটমসটা কেমন থাকে। আসলে বেসিক সিমটমস গুলোকে যদি আমরা জানি মায়াজমের, তাহলে কিন্তু আমরা রিলেটেড করতেই পারি। এই জায়গাগুলো তার ধরন ধারণ, পোশাক আশাক সবকিছু, এভরি স্পেয়ার, এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হয়।
যখন একটা ডিস্ট্রাকশন প্রসেসে থাকে একটা স্কিন ডিজিজ পাস্টিউলার, কিন্তু সেখানে তার বার্নিং নেই, অত বার্নিং নেই, অত ইরিটেশন নেই, তাহলে কিন্তু আমরা অ্যান্টিসোরিকের কথা ভাববো না, যতই সেটা স্কিন ডিজিজ হোক। আবার বার্নিং এভরিহোয়ার থাকে, এই যেরকম বলা হলো, তার মধ্যে তার বিশেষ বিশেষ জায়গায় বার্নিংটা যেন একটু বেশি বেশি দেখা যায়, এভরিহোয়ার থাকে। একটা অ্যানিম্যানের লেসার রাইটিং এ যে বলা হচ্ছে যে একটা মানুষকে যখন কুকুরে কামড়ালো, সঙ্গে সঙ্গে অ্যাম্পুটেশন করার পরেও সেটাকে কিন্তু হাইড্রোফোবিয়া থেকে তাকে বাঁচানো যায় নাই। এইরকমই আসলে অ্যাফেকশনটা করে কোথায়? আমাদের ভাইটাল ফোর্সকে, তো জীবনী শক্তিকে সেটা অ্যাফেকশন করে। এবং জীবনী শক্তি বলে জীবন শক্তি নেই কোথায়? প্রত্যেকটা লিভিং সেলের মধ্যেই তো আছে। এই তত্ত্বে যেমন আমরা দেখি যে সেটা সর্বত্রই থাকে, কিন্তু প্রত্যেকটা ওষুধের একটা স্ফেয়ার অফ অ্যাকশন থাকে, একটা বিশেষ বিশেষ জায়গায় সেটা যেন বেশি প্রকট থাকে, এই জায়গাগুলো দেখা যায়। সালফারের বার্নিংটা যেমন মেডোরিনামের বার্নিংও অনেকটা ওই সালফারের মতন, কিন্তু আবার ট্রাইও অফ বার্নিং যেমন সালফার, আর্সেনিক, ফসফরাসকে বলা হয়। এবং আমাদের ডিফারেন্স গুলোকে আমরা পরে নিশ্চয়ই আরো শিখবো, আলোচনা হবে। তাহলে সারা বছর ধরে সব সময় যে বার্নিং, যেটা জেন কাঞ্জিলালের শিক্ষা এবং অবশ্যটা খুব ভালোভাবেই এখন স্মরণ করিয়ে দিল, এই জায়গাটা আমাদের খুব খেয়াল করতে হবে। এবং এই বার্নিংটা সে কিন্তু ঢেকে রাখতে পারে না, এ একদম মেডোরিনামের মতন। এইখানে কিন্তু আমাদের যে মায়াজমের নলেজ থেকে আমাদের ওষুধগুলো পার্থক্য করতেও শিক্ষা দেয়। মায়াজমটা যখন আমরা খুব ভালোভাবে জানতে পারবো, তখন কিন্তু প্রত্যেকটা সিমটমসকেও আমরা আলাদা করতে পারবো, এইটাই বিষয়। আর হচ্ছে আমরা সবসময় ফ্যামিলি হিস্ট্রি, তার জেস্টেশন পিরিয়ড, তার পাস্ট হিস্ট্রি এবং বর্তমান অবস্থা, এই যে জায়গাটাকে রিলেটেড করতে হবে। এবং প্রত্যেকটা ওষুধের যে গতি, সেই গতিটাকে আমাদের মাথায় রাখতে হবে। এটা ন্যাট্রামিউর পড়াতে গিয়ে ডাক্তার কেন্ট এই জায়গাগুলো বিশেষ উল্লেখ করেছে। আর এই অমর তো সাপ্রেশন ক্লাসটার মধ্যে থেকে এই বিষয়গুলো খুব ভালোভাবে বুঝিয়ে বলেছে। ধন্যবাদ রঘুকে। আর আমার তো মাঝে মাঝে নেট চলে যাচ্ছিল, সব লেকচারটা খুব ভালোভাবে আমি শুনতেও পাইনি। যাই হোক, এইটুকু একটু বললাম। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে, খুব সুন্দর একটা সংযোজন করলেন স্যার। আচ্ছা, আমরা এবার প্রশ্ন নেব। আচ্ছা, এই যতটুকু আলোচনা হলো, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। যতটুকু আলোচনা হয়েছে আজকে সালফারের উপর, কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার, না প্রশ্ন তো দেখছি না স্যার। রঘুনাথ ঘোষ স্যার। আর প্রশ্ন না থাকে তাহলে বিদায় জানাতে হবে। আচ্ছা স্যার, তাহলে দেখছি আমরা প্রশ্ন নেই। দীপেন, হ্যাঁ স্যার। বলছি, হ্যাঁ রঘুদাকে বলো যে ওই উপশমটা, যেমন রঘুদা সব বললেন, যেমন উপশমগুলো সালফারের, আহ, যেমন ঠান্ডা জলের উপশম, মেডোর বা আর্সেনিকের গরমে উপশম বা ওয়ার্মে উপশম, এই উপশমটা একটু মানে ছোট করে একটু বলুন। আচ্ছা দাদা, আসবো, পাট পাট করে আসবো, একটু অপেক্ষা করুন। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আচ্ছা, তবে আমরা স্যারের অনুমতি নিয়ে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলকে শুভরাত্রি জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমরা হোমিও দর্পণে এক হবো।
আমরা মেসেজে জানিয়ে দেবো আপনাদের। শুভরাত্রি। শুভরাত্রি, বিদায়, গুড নাইট।